নমস্কার, গুড ইভিনিং। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি আজকের গ্রাউন্ড রিপোর্ট। আর আজকে গ্রাউন্ড রিপোর্টে আমরা নজর রাখবো অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। গত 24 ঘন্টা ধরে বাংলার রাজনীতি কার্যত তোলপাড় হয়ে যাচ্ছে এই ইস্যুতে। কি সেই ইস্যু? আপনারা জানেন যে জীবনতলা এলাকা, যে জীবনতলার নাম বাংলার রাজনীতিতে বারবার ঘুরে ফিরে আসে, সেই জীবনতলা ইস্যুতে কার্যত তোলপাড় বঙ্গ রাজনীতি। হ্যাঁ, তার মধ্যে আতঙ্ক নেহাত কম নেই। থরে থরে কার্তুজ, সাজানো কার্তুজ, একটা দুটো নয়, 190 রাউন্ড কার্তুজ। দেখেছেন কখনো এক জীবনে? 190 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ভালো ভাষায় বলতে গেলে গুলি। কাদের জন্য বরাদ্দ এই গুলি? কিসের জন্য এত গুলি? দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার ঈশ্বরীপুর এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ এর বিশেষ টিম। তদন্তকারীরা শুক্রবার রাতে হাজী রশিদ মোল্লার বাড়িতে হানা দেয়। বাড়ির ভেতরে অভিযান চালাতেই বেরিয়ে পড়ে ওই বিপুল পরিমাণ কার্তুজ। বাড়ির মালিক সহ আরো 3 ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। বাকিরা হলেন হাসনাবাদের বাসিন্দা বছর 40-এর আশিক ইসবাগল গাজী, 45 বছরের আব্দুল সেলিম গাজী এবং শান্তিপুরের জয়ন্ত দত্ত। আপনাদের আগেই বললাম, উদ্ধার করা হয়েছে 190 রাউন্ড কার্তুজ, মানে 190টা গুলি। এর মধ্যে 9টি 12 বোরের কার্তুজ উদ্ধার করা হয়েছে, মানে যথেষ্ট মোটা কার্তুজ, আর একটি ডাবল ব্যারেল আগ্নেয়াস্ত্র। কিসের জন্য এত অস্ত্র মজুত করা হচ্ছিল? কাদের খুনের জন্য? এই অস্ত্রে কার রক্ত লাগা ছিল? কাকে খুনের চক্রান্ত হচ্ছিল? কিসের ষড়যন্ত্র হচ্ছিল? জীবনতলায় বসে এত বড় চক্রের হদিশ যখন পুলিশ পায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এর পেছনে নিঃসন্দেহে বড় কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কাজ করছে। ধৃত জয়ন্ত দত্ত বিবাদী বাগের লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিপণিতে কর্মরত। আর এখানেই এই ঘটনার টুইস্ট। আপনাদের আবার জানাই, জয়ন্ত দত্ত এই ঘটনায় একজন ধৃতের নাম। তিনি বিবাদী বাগে একটি লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বিপণিতে কর্মরত। অর্থাৎ এই জয়ন্ত দত্ত বিবাদী বাগ অঞ্চলে একটি লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের যে দোকান, সেই দোকানে কর্মরত এই জয়ন্ত দত্ত। আর সেখানেই মূল ঘটনার সূত্রপাত। তদন্তকারীদের একাংশরা মনে করছেন, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় যে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে বা যে বারুদ বা এই কার্তুজগুলো উদ্ধার করা হয়েছে, সেগুলোর সঙ্গে এর অনেকটাই লিঙ্ক রয়েছে। সাংগঠনিক নির্বাচন ঘিরে বঙ্গ বিজেপিতে বাড়ছে, এবং আমরা এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করছি, তখন স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়গুলো বারবার সামনে উঠে আসছে। আমরা এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঠিক কি কি বিষয়গুলো উঠে আসছে, কোন কোন টপিকগুলো এক্ষেত্রে উঠে আসছে। মমতা ব্যানার্জি মহাশয় অনেক আগে বলেছিল, তুই তো বোমবাদিস, সার্টিফিকেট দিয়েছিল। আবার সেই জীবনতলা থেকে শওকত বাবুর খুব ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই সমস্ত অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পঞ্চায়েত নির্বাচনেই তো আমাদের উপরে হামলা চালিয়েছিল এরা। পাপ বাপকে ছাড়ে না। আজকে পাপ করেছিল, আজকে স্টেপকে ধন্যবাদ জানাবো। শুধু ধন্যবাদ জানাবো, আরো আগামীতেও আরো, যে এর মূল মাথা কারাই অস্ত্রগুলো নিয়ে এই ধরনের অস্ত্র কারবারের সাথে যারা যুক্ত, তাদেরকে খুঁজে বার করুক, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। আমরা শুনলাম নওশাদ সিদ্দিকী, তিনি সরাসরি একেবারে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করছেন, এবং যে বিষয়গুলো একেবারে পরস্পর সামনে উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে এই ঘটনায় জয়ন্ত দত্তের কিন্তু একটা বড় ভূমিকা ছিল, যে কিনা এই বিবাদী বাগের লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের যে দোকান বা বিপণী, সেখানে কাজ করত। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, জীবনতলা কার্তুজ কাণ্ডে এবার গ্রেফতার করা হয়েছে একজনকে। বিবাদী বাগের দোকানে আরো এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। চম্পাহাটি থেকে গ্রেফতার শান্তনু সরকার। অভিযোগ, শান্তনু দোকান থেকে অস্ত্র পাচার করত। জয়ন্ত দত্ত এবং হাজী রশিদ মোল্লাকে জেরা করে এই তথ্য পেয়েছে পুলিশ। তার ভিত্তিতেই গ্রেফতার শান্তনু, এমনটাই পুলিশ সূত্রে খবর। এ নিয়ে ধৃতের সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 6। রাজ্যের বিভিন্ন শুট আউটে ব্যবহৃত বেআইনি পিস্তল
কার্তুজের মূল উৎস বের করাই এখন বেঙ্গল এসটিএফ এর তদন্তের মূল লক্ষ্য বলে তদন্তকারীরা জানাচ্ছেন। তাহলে যে বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে উঠে আসছে যে জীবনতলা কাণ্ডে আরো একজন গ্রেফতার, অর্থাৎ 5 গ্রেফতার আগেই ছিল, এবার আরো একজনকে গ্রেফতার করা হলো। বিবাদীবাগের দোকানেরই সেই কর্মী যে দোকানে ওই জয়ন্ত দত্ত কাজ করতেন। চম্পাহাটি থেকে গ্রেফতার করা হয়েছে এই শান্তনুকে। অভিযোগ, শান্তনু দোকান থেকে অস্ত্র পাচার করত। জয়ন্ত দত্ত এবং হাজী রশিদ মোল্লাকে জেরা করে এই তথ্য পেয়েছে পুলিশ। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় এই শান্তনুকে, খবর এসটিএফ সূত্রে। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। রাজ্যের বিভিন্ন শুটআউটে ব্যবহৃত বেআইনি পিস্তল এবং কার্তুজের মূল উৎস এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে যোগ রয়েছে কিনা সেটাই এখন খোঁজার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই চক্রের সঙ্গে জয়ন্ত দত্ত, হাজী রশিদ মোল্লা এবং শান্তনু, এদের একটা নেক্সাস এখানে কাজ করতো, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। এবং এই মুহূর্তে এই রাজ্যে যে যতগুলি খুন, বুলেট পাওয়ার ঘটনা, অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে, সেটা কিন্তু আরো বেশি করে নজরে আসছে যে এই কারবারিদের কাছ থেকে, চোরা কারবারিদের কাছ থেকেই কোথাও কি অস্ত্র, কার্তুজ যেগুলো সাপ্লাই করা হতো, এগুলো কিন্তু এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ধৃত শান্তনু সরকারের বাড়িতে এনকে টিভি বাংলা। ছেলে নির্দোষ, চক্রান্তের শিকার দাবি করছেন শান্তনু সরকারের মা। কলকাতার একটি অস্ত্রের দোকানে 2004 সাল থেকে কাজ করত এই শান্তনু। খ্রিস্টান পাড়াতে শান্তনু সরকারের বাড়িতে গেলে তার মা জানান 2004 সাল থেকে সে কলকাতার একটি অস্ত্রের দোকানে কাজ করত। রবিবার রাতে 11টায় চম্পাহাটি খ্রিস্টান পাড়া থেকে তাকে গ্রেফতার করে বেঙ্গল পুলিশের এসটিএফ। কি বলছেন তার মা, শুনুন। না, সেটা কিছু বলেনি। কিছু বলেনি? পুলিশ এসে কি বললো রাতে? আমি বললাম আমি তো ছিলাম না, আমি তো মেয়ের বাড়ি, ছেলের বোনের বাড়ি ছিলাম। আপনি এসে কি শুনলেন? আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম, বলে মেয়ে তুমি এসো, মেয়ে দুটোর কাছে থাকো। আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা চলে আসলাম। তারপর আমি তো কিছু জানি না তো। কয় ছেলে মেয়ে শান্তনু? আমার একটাই মেয়ে। আচ্ছা, আপনি কে হন শান্তনু? আমি মা হই। কি নাম আপনার? আর ছেলে কি করতো, কি কাজ করতো? ছেলে এনসিদাতে কাজ করতো। মানে কি, কোন দোকান ওটা? এনসিদা বন্দুকের দোকান। আচ্ছা আচ্ছা, কি অভিযোগ আপনার ছেলের নামে? কি অভিযোগে নিয়ে গেছে? সেটা তো আমি তো বলতে পারছি না। কি আমি কি তো বলেছে আপনাদেরকে? আমি তো কিছুই ছিলাম না, আমি বলতেও পারবো না। ছেলে কি গুলি ফুলি বিক্রি করতে বাইরে, বন্দুক বিক্রি করতে? না 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 না, ওসব কোনো খবর, ওসব ওর ভেতরে কোনো খবরই নেই বাবা। ও খুব ভালো ছিল, ও একদম নিডি ম্যান যাকে বলে। একদম নিরীহ মানুষ, কিচ্ছু জানেন না, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, তার মা বলছেন। কিন্তু তিনি নাকি অস্ত্র কারবারে যুক্ত, তিনি নাকি মুড়ি মুরকির মতো অস্ত্র বা কার্তুজ তার কাছেই গেলে পাওয়া যেত। ঠিক তার মায়ের কাছে সে খবর থাকবে কি করে? ছেলে তো করিতকর্মা। সবাই যেমন কাজে যায় তেমনই শান্তনু কাজে যেত। নিপাট ভদ্রলোক, বাইরে থেকে বোঝার উপায় নেই অস্ত্র চোরাচালানে যুক্ত শান্তনু। প্রতিবেশীরা কেউ জানতেনই না শান্তনুর এই কীর্তির কথা। কি বলছেন প্রতিবেশীরা, দেখুন। কে ওনাকে ধরে নিয়ে গেছে এইটুকু শুনেছি, এবার কি বৃত্তান্ত আমার সেটুকু এখনো পর্যন্ত জানা হয়ে উঠতে এখনো উঠেনি। কোথায় কাজ করতো কি শুনেছেন? যে কোথায় কোন দোকানে কাজকর্ম করতো কলকাতায় শুনেছেন? না না, উনি কাজ করতে যায় যেরকম সবাই যেরকম যায় সেরকম কাজে যায় বাইরে। এবারে লোক আপনাদের সঙ্গে মিশতো, কি কথাবার্তা বলতো? কথাবার্তা মানে যেরকম পথ চলতে যেরকম এই কেমন আছো কি এই সব, কিন্তু এমনি পুরো একদম পুরো যে নিয়ারেস্ট সেরকম না। আর ও তো বন্দুকের দোকানে চাকরি করতে শুনেছেন? না, এই খবর তো জানি না। তো উনি কাজে যায় এটুকু জানি, কিন্তু কোথায় কাজ করে তা জানি না। স্বাভাবিক, ওপরে ভদ্রলোকের মুখোশ আর পেছনে অস্ত্রের চোরা কারবার। ঘুণাক্ষরেও তার মা, প্রতিবেশী কেউ জানতেই পারলেন না যে শান্তনু আসলে করেটা কি। সে একটা বৈধ লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানে কাজ করত। স্বাভাবিকভাবেই কারোর জানার কথা নয় যে সে এই কাজে যুক্ত, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেছে। জীবনতলা কাণ্ডে অর্থাৎ এই কার্তুজ কাণ্ডে এবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। প্রতি মাসে আগ্নেয়াস্ত্রের দোকানে গিয়ে স্টক মেলানোর কথা পুলিশের, কিন্তু সেই কাজ কি আদৌ হতো, উঠছে প্রশ্ন। এসটিএফ সূত্রে খবর, বিবাদীবাগের অস্ত্রের দোকানের কার্তুজের স্টকে বিস্তর গরমিল ধরা পড়েছে।
বাজেয়াপ্ত করা হয়েছে দোকানের স্টক রেজিস্টার। নিয়ম অনুসারে আর্মস অ্যাক্ট সেকশনে অফিসারদের প্রতি মাসে এই হিসেব মেলানোর কথা। সূত্রের খবর, এই ইন্সপেকশন সঠিকভাবে হতো না, এমনটাই অনুমান তদন্তকারীদের। তবে কি সর্ষের মধ্যেই ভূত? অর্থাৎ যে বিষয়গুলো এখানে বারবার করে সামনে উঠে আসছে, জীবনতলা কাণ্ডে প্রশ্নে পুলিশের ভূমিকা। তাহলে কি পুলিশের একাংশ এই কাজে জড়িত? যাদের স্টক মেলানোর কথা, যারা রেজিস্টার মেলানোর কথা, আর্মস অ্যাক্ট অনুযায়ী তাদের যে অ্যাক্ট করার কথা, সেই কাজ পুলিশের অনেকেই সঠিকভাবে করতেন না। তাহলে কি কোথাও এদের সঙ্গে পুলিশের একটা বড় নেক্সাস রয়েছে? এটাও কিন্তু এখন এই এসটিএফ এর আন্ডার স্ক্যানারে। পুলিশ তো ভালোই কাজ করেছে। কোথাও যদি অস্ত্র বা কার্তুজ অবৈধভাবে দুষ্কৃতীদের পাচারের তথ্য পাওয়া যায়, তাহলে পুলিশ তো গ্রেফতার করবেই, পুলিশ তো সেগুলো বাজেয়াপ্ত করবেই। এতে রাজনীতির কোনো যোগ নেই দাবি করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিরোধীরা পাল্টা অভিযোগ আনছেন। এই অদ্ভুত র্যাকেটটা যে বৈধ অস্ত্র ব্যবসায়ী, বৈধ বন্দুকের বা গুলির দোকানের আড়ালে যে র্যাকেট চলছে সেটাকে ধরেছে, সেখান থেকে একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছে। এ তো পুলিশ ভালো কাজ করছে। বারুদের গন্ধ মম করছে, গুলি বারুদের কারখানা পশ্চিমবাংলায়। আপনি জীবনতলা এসটিএফ পেয়েছে, মিনাখাতে পেয়েছে, এইরকম রাজ্যের জায়গায় জায়গায় অস্ত্রের গুদাম হয়ে রয়েছে। এবার দেখা গেল লালবাজারে অস্ত্রের দোকান। অপরাধী পুলিশ দলের নেতা এই সমস্ত লোকজন এক জায়গায় হয়ে সারা বাংলা জুড়েই তাণ্ডব চালাচ্ছে। আপনি যে অঞ্চলটার কথা বলছেন, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে এক একজন নেতাকে, মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, তুই তো বোম বাঁধিস। তাহলে এমএলএ যদি বোম বাঁধে, তারা ভোটের সময় তারা তো আর অন্য কিছু করবে না, বিরোধীদের দুর্মুষ করতে এইসব অস্ত্র লাগে। জঙ্গিদের ধরে নিয়ে যাচ্ছে অন্য রাজ্যের এসটিএফ এসে। এই রাজ্য অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত। একটা বড় চক্র পশ্চিম বাংলায় এই জাতীয় অস্ত্র ব্যবসা এবং উগ্রপন্থার জন্য কাজ করছে। সরকারের যে তৃণমূল নেতারা, তারা এর সাথে যুক্ত আছে। ডালহৌসির ওই দোকান আজকের নয়, ব্রিটিশ আমলের দোকান। অতএব ঘটনা হচ্ছে যে ওর সাথে তৃণমূলের কোনো চাপ না থাকলে এই জাতীয় ঘটনা ঘটতে পারে না। এবং আমি মনে করি এই চক্র যেটা আছে তাতে অনেক তৃণমূলের নেতা এর সাথে যুক্ত আছে, এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্ত যদি না হয়, তাহলে যেভাবে অস্ত্র চারিদিকে ছড়িয়ে পড়েছে, আগামী দিন এই রাজ্যের নিরাপত্তা সম্পূর্ণ বিনষ্ট হবে। কুণাল ঘোষ বলছেন পুলিশ এই আগ্নেয়াস্ত্র এবং একই সঙ্গে কার্তুজগুলি উদ্ধার করেছে, পুলিশ ভালো কাজ করেছে। কিন্তু বিরোধীরা কার্যত একযোগে সরব হয়ে বলছেন যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেক্সাস না থাকলে, তাদের মধ্যে যোগাযোগ না থাকলে, এতদিনের পুরনো এই একেবারে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকান থেকে কিভাবে এই কারবার চলতো। অর্থাৎ স্টক না মেলানোর জন্য পুলিশ কাঠগড়ায়। আর অন্যদিকে ক্রমশ প্রকাশ্য এই ঘটনায় উঠে আসছে তৃণমূলের নাম। আর প্রাক্তন পুলিশ কর্তা তিনি বলছেন এটা খুবই আতঙ্কের বিষয়। পুলিশ যদি সঠিকভাবে কাজ করত তাহলে এইরকম হওয়া মোটেই সম্ভব ছিল না। মত অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলামের। এখন এটা তো খুবই আতঙ্কের বিষয়, কারণ আমাদের জেলাতে যেমন জেলা শাসক, কলকাতা পুলিশের যেহেতু কমিশনারের ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, কমিশনারের পক্ষে ডিসি আরএফ দেখেন, এবং এখানে এসপি আর্মস অ্যাক্ট বলে পোস্টই আছে, তার অধীনে ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর আছে, কনস্টেবল আছে, এবং এদের কাজ হচ্ছে এই যে লাইসেন্স কাউকে ইস্যু করা হবে কিনা, বা এই দোকানের লাইসেন্স কাউকে দেওয়া হবে কিনা, এই দোকানের লোকেরা প্রতি মাসে এদের কাছে রিপোর্ট জমা দেবে, এবং এরা ইচ্ছে করলে যে কোনো সময় দোকান ইন্সপেকশন করে ভেরিফাই করতে পারে। তো তাহলে এই দোকানে কোথায় থেকে কত আসবে সেটাও তাদের সামনেই খুলতে হবে, এরকম বিধান। তো তাহলে পুলিশ যদি এটা তাদের ডিউটিটা ঠিকমতো পালন করতেন, এবং দোকানের মালিকও যদি
ঠিকভাবে কাজ করতেন তাহলে এরকম হওয়া মোটেই সম্ভব ছিল না। একটু আগে শুনছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা বলছিলেন যে তৃণমূলের নেক্সাস এর সঙ্গে জড়িত না থাকলে, তৃণমূলের মদত না থাকলে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। আর কার্তুজ কাণ্ডে ধৃতদের তৃণমূল যোগ সামনে আসছে। ধৃত আসিক ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজী এই দুজনই হাসনাবাদের বাসিন্দা। আশিক ইকবাল তৃণমূলের প্রাক্তন সদস্য, আব্দুল সেলিম গাজীর স্ত্রী তৃণমূলের প্রাক্তন সদস্য। ধৃতদের সঙ্গে প্রাক্তন সাংসদের ছবিও সামনে আসছে। এই দুজনেই এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে বলে জানা যাচ্ছে। এই যে দেখুন তাদের ছবি আমরা দেখাচ্ছি, এদের তৃণমূল যোগ সামনে আসছে এবং প্রাক্তন সাংসদের সঙ্গেও তাদের ছবি সামনে আসছে। অর্থাৎ তৃণমূলের সঙ্গে এদের যে ভালো সম্পর্ক ছিল এটা কিন্তু প্রকাশ্যে। আর সেখান থেকেই বিজেপি কার্যত এই নেক্সাসের অভিযোগে সরব হচ্ছে। ফারুকের কাছ থেকে যে 4টি কার্তুজ পাওয়া গিয়েছে সেগুলি ফ্যাক্টরি মেড, যা বিবাদীবাগ বিপণীর নয় বলে জানা যাচ্ছে। তাহলে অন্য কোনো বিপণী থেকে নেওয়া হলো, তার খোঁজ নিচ্ছে এসটিএফ। উল্লেখযোগ্য, শহর জুড়ে 8 থেকে 9টি এমন বিপণী রয়েছে। অর্থাৎ এই কার্তুজ কোথা থেকে কেনা হয়েছে নাকি সরাসরি ফ্যাক্টরি থেকে কার্তুজ আনা হয়েছিল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজ্যের এসটিএফ মনে করছে শুধু বিবাদীবাগের বিপণী নয়, আরো একাধিক বিপণীর যোগ আছে এই অস্ত্র ভান্ডারের সঙ্গে। ধৃত ফারুক মল্লিকের 24শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। জীবনতলার হাজী রশিদ মোল্লার থেকে ডবল ব্যারেল রাইফেল এবং 4 রাউন্ড কার্তুজ কেনে ধৃত হারোয়ার তৃণমূলের এই নেতা ফারুক। এই ধরনের বন্দুক বিবাদীবাগের আগ্নেয়াস্ত্রের দোকানেও বিক্রি হয় বলে জানা যাচ্ছে। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক আরো বাড়ছে। দেখুন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত কি জানাচ্ছেন এ প্রসঙ্গে, শুনুন। কার্তুজ কাণ্ডে একের পর এক গ্রেফতার এবং নজরে রয়েছে বিবাদীবাগের সেই কার্তুজের দোকান, যেখানে একাধিক কর্মী তাদেরকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রশ্ন উঠছে যে লাইসেন্স দোকান থেকে কিভাবে এই সমস্ত কার্তুজ বেআইনিভাবে অবৈধভাবে বাইরে চলে গেল। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জয় কামদার, তার নিজেরও একটি তার নিজের অস্ত্র ব্যবসা রয়েছে এবং তিনি অস্ত্র ব্যবসায়ী। আমি একটু নিয়মটা জানতে চাইছি যে প্রপার নিয়মটা কি, তার কারণ একটা 20 বছরের পুরনো দোকান, সেখান থেকে এইভাবে খবরের শিরোনামে এলো সেই দোকান এবং তার কর্মীরা যুক্ত, বাইরে এত কার্তুজ বেরিয়ে গেল এবং ইতিমধ্যে একের পর এক গ্রেফতার হচ্ছে। লালবাজার থেকে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু প্রপার যে নিয়ম, সেই নিয়ম কি? মানে আপনি কোন নিয়মটা? নিয়ম হচ্ছে যে এটা কেনা এবং এই স্টক এক্সচেঞ্জ মেলানো, পুলিশ রিপোর্ট কতদিন অন্তর দিতে হয় এবং নজরদারি কি মনে হচ্ছে, এবং আমি সেটাই আগে প্রপার নিয়মটা একটু জানতে চাইবো। মানে নিয়মটা হচ্ছে, ফার্স্ট আপনি যখন আর্মস কিনতে যান কোনো দোকানে, আপনার কাছে একটা ভ্যালিড লাইসেন্স হওয়া উচিত। লাইসেন্সের মধ্যে ইউআইএন নাম্বার থাকে, ওই ইউআইএন নাম্বারটা চেক করে আপনি কাউকে আর্মসটা বিক্রি করতে পারেন। যদি লাইসেন্স না থাকে তার তো কোনো প্রশ্নই নেই কি আর্মস ডিলারের কাছে যাওয়াটাও আর তাকে আর্মস দেখানোটাও, এটা ইজ নট অ্যালাউড। আর ডিপার্টমেন্টদের আমাদেরকে প্রত্যেক মাসে একটা রিপোর্ট পাঠানো দরকার। এটা কোন ডিপার্টমেন্টের রিপোর্ট পাঠানো? ডিসিআরএফ এর আন্ডারে আর্মস অ্যাক্ট, প্রত্যেক মাসে আমাদেরকে একটা করে রিপোর্ট পাঠানোর কথা, আর ওরা ওই রিপোর্টের বেসিসে আমাদের ওখানে চেক করে। ধরুন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা নিয়ে এলেন, স্টক আনলেন, স্টক আনার পরে সেই স্টক নিশ্চয়ই আপনারা মিলিয়ে রাখছেন এবং এই যে প্রত্যেক মাসে যে পুলিশকে রিপোর্ট দিতে হয়, পুলিশও এসে সেই স্টক আপনাদের মিলিয়ে নিচ্ছে। তাহলে এই খামতিটা কোথায়, মানে নজরদারির অভাব কি মনে হচ্ছে, মানে কিভাবে প্রসেসিংটা আপনি একটু বলুন। মানে এটা তো এভরিডে আপনার কত স্টক আছে এটা তো এভরিডে হয় না, প্রত্যেক মাসে হয়। তো পুলিশকে তো আমরা প্রত্যেক মাসে দেবো রিপোর্টটা। কি হয়ে না, আজকে আমরা রিপোর্ট দিলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কোনো সময় এসে ওটা চেক করে নেবে স্টকটা। যখন ওনারা আসেন তখন একটা ইন্সপেক্টর, 2টো অফিসার, আরও লোকজন থাকে, ওরা পুরো দোকানটা স্ক্রুটনি করে দেখে, প্রত্যেকটা জিনিস স্টক মানে অ্যামো স্টক, আর্মস স্টক সব মেলায়, কাস্টাডি 21-এ কটা আছে সবগুলো মেলায়, মিলিয়ে একটা ওরা ক্লিয়ারেন্স রিপোর্ট দিয়ে যায়, ওই খাতায় সাইন করে দেয় কি এই অবধি ওটা মেলানো হয়ে গেছে।
আপনাদের নিজেদের কাছেও একটা রেজিস্টার, যেটা স্টক রেজিস্ট্রেশনটা মেনটেন করতে হয়। আমাদের নিজস্ব একটা স্টক রেজিস্টার আছে, সেল পারচেস রেজিস্টার আছে, ইভেন 21-এর কটা আছে তার রেজিস্টার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা রেজিস্টার থাকে যেটাকে আমরা মেনটেন করি। এবং এই যে ইউআইএন যে নাম্বারটা বললেন, এইটা আপনি যদি একটু বুঝিয়ে দেন যে এটা কি এবং এটা অ্যাপ্লাই করতে গেলে বা লাইসেন্স পেতে গেলে কি কি করতে হয়? মানে একটা ফার্স্ট হচ্ছে আপনি যখন লাইসেন্স মানে অ্যাপ্লাই করছেন, ওখানে একটা ফর্ম থাকে। ওয়েস্ট বেঙ্গল আপনি যদি কলকাতায় করেন তাহলে কলকাতা কমিশনারকে অ্যাড্রেস করতে হয়, যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে করেন তাহলে ডিএমকে অ্যাড্রেস করতে হয়। তাহলে ওখান থেকে আপনি লাইসেন্সটা পান সব ভেরিফিকেশন হওয়ার পরে। তার মধ্যে একটা হ্যান্ডলিং আপনি জানেন কিনা, আর্মসটা নিলে তো হয় না, আপনি আর্মসটা ইউজ করতে পারেন কিনা, তার জন্য আপনি কোনো ট্রেনিং নিয়েছেন কিনা, যদি না নিয়ে থাকেন তাহলে ট্রেনিং নিতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি আমি আর্মস। এবার তারপরে ডিপার্টমেন্ট দেখবে আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে ডিপার্টমেন্ট একটা লাইসেন্স দেবে। একটা বিষয় জানার আছে যে ধরুন কোনো অস্ত্র খারাপ হয়ে গেল, সেই অস্ত্র মেরামতির জন্য বাইরে গেল, এবার সেই অস্ত্র ঠিক হয়ে গেল, আপনার দোকানে ফিরে এলো, এবার সেটা ঠিক হলো কিনা কার্তুজ দিয়ে বালির মধ্যে একটা পরীক্ষা করে দেখা হয়, এক্সামিনেশন হয় যে সেটা ঠিক হলো কিনা, মানে মেরামতিটা ঠিকঠাক হলো কিনা। সেই জায়গায় দেখা যাচ্ছে যে স্টক এক্সচেঞ্জে যা ধরুন আপনার লেখা রয়েছে, রিপোর্ট রয়েছে বা যা পরীক্ষা করা হয়েছে সেটার সাথে একটা গড়মিল হচ্ছে। এই গড়মিলটা কি হতে পারে? মানে পরীক্ষা করা হয়েছে যেটা, সেটার সাথে কোনো মিল পাচ্ছে? আপনি পরীক্ষা করেছেন যেটা, তাহলে তো আপনার এমটি এমওর সেলগুলো তো আপনার কাছে রয়েছে। তো এবার তো আপনি ওটা যদি ডিপার্টমেন্ট চায় তাহলে ওটা তো ডিপার্টমেন্ট জানতেই পারে কটা উনি এখানে টেস্ট করেছে আর কটা নেই সেল, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে এর মধ্যে এমন কটা আছে দোকানে, কটা ইউজ হয়েছে আর কটা ইউজ হয়নি, আর কটা ওখান থেকে বেরিয়ে গেছে। মানে বিষয়টা এতটা সহজ নয়, মানে এই যে সমস্যাটা বা এই যে যেটা খবরের শিরোনামে উঠে এলো সেটা তো অত্যন্ত মারাত্মক একটা বিষয়। অবভিয়াসলি এটা মারাত্মক, মানে আপনি এমওআর ওয়েপেন যদি এভাবে চলে যায় তাহলে তো অনেক বড় ক্ষতি, তো এটাকে তো আটকানোই উচিত। কিন্তু এটা করাটা মানে এটা দেখুন, এটা পুলিশ তো 1 মাসের মধ্যে গ্যাপ যদি কেউ করেও এটা ওই 1 মান্থের গ্যাপের মধ্যে করবে, কিন্তু 1 মাস পরে এটা ধরা পড়ে যাবে, এখানে কোনো রকম বাঁচার কোনো চান্সই নেই। বিকজ পুলিশ তো স্ক্রুটনি করবেই, তারপরে যখন ডিপার্টমেন্টের থেকে এসে কেউ স্ক্রুটনি করবে তখন তো দেখবি এখানে শর্টেজ আছে, শর্টেজ হলে ওর সিল করে দেবে। এবং ধরুন যে কর্মীরা কাজ করে, যেহেতু আপনার এই বিজনেস আছে, যে কর্মীরা কাজ করে তাদেরকে তো একটা খাতা মেনটেন করতে হয়, তখন তারা আসছেন, কাদের সাথে তারা দেখাচ্ছেন বা যাদেরকে আপনারা বিক্রি করছেন যেটা বৈধভাবে লাইসেন্স, সেটাও দেখাতে। তাহলে কি এই কর্মীদেরও যোগসাজশ থাকতে পারে বলে মনে হয় এই 1 মাসের যে গ্যাপিং এ আপনি কথা বলছেন? দেখুন করলে তো এখানে তো যা দেখতে পাচ্ছি নিউজে এখন যেটা হয়েছে সেটা তো কর্মীরাই করেছে দেখেছে। এবার কর্মীরা করছে, কর্মীরা দোকান চালাচ্ছে, এবার একটা ডিলারশিপ চালাচ্ছে, এবার কেউ যদি চুরি করে নিয়ে চলে যায় এটা তো সম্ভব নয়। এবার যখনই সম্ভব, আর রোজ কেউ স্টক মেলায়ও না, স্টক মেলানো হয় হচ্ছে যেমনি আমরা 25 ডেজে মেলাই, কেন কি 30 ডেজে আমরা ওটা রিপোর্ট দিই বলে, তো আমরা উইদিন 25 ডেজ আমাদের স্টক মিলিয়ে নিই। এবার 25 ডেজের আগে যদি কেউ কিছু করলো সেটা ধরাটা দেখো রোজ তো এটা হয় না, কিন্তু করাটাও টাফ। যেমনি আমাদের ডিলারশিপে টোটালি ক্যামেরা আছে, আমরা তো রোজ চেকিং এর মধ্যে রাখি, ক্যামেরাটা দেখি কি কেউ কিছু নিয়ে বেরোচ্ছে কিনা, আর আমাদের সিস্টেমটা ওরকম আছে। ওখানে মনে হয় কোনো ভুল হয়েছে, তাই জন্য ওটা ছিল, অবভিয়াসলি ছিল, নাহলে এটা কেউ বার করতে পারে। আর ডাবল ব্যারেল গান একটা বড় গান, যদি ওটা ফোল্ডও করে, যদি ওটা ডাবল ব্যারেল গান ব্রেক হয়ে যায় মাঝখান থেকে, যদি ব্রেকও করে তাও ওটা ছোট হতে পারবে। ইটস নট আ পিস্তল অর রিভলভার যেটা পকেটে নিয়ে বেরিয়ে যেতে পারবে, যদি বেরোতে হয় তাহলে ওপেনই বেরিয়েছে নিয়ে এটা। শুধু ডাবল ব্যারেল গান নয়, এতগুলো কার্তুজ, 190টা কার্তুজের কথা উঠছে। দেখুন 190টা কার্তুজ, হ্যাঁ আমি তো তাই দেখলাম, কিন্তু ওটা মনে হয় প্ল্যান করেই বার করেছে, এটা এত ইজি না। মানে আপনি ব্যাগে করে কার্তুজ নিয়ে তো 190টা কার্তুজ তো নিয়ে বেরোতে পারেন না, ওটা প্ল্যানফুলি হয়েছে, এটা প্ল্যানফুলি ছাড়া করতে পারে না কোনোদিনও সম্ভব। ফলত যেটা উনি বললেন সরাসরি যে অত্যন্ত সতর্কভাবে এটা ঘটেছে এবং পরিকল্পনা মাফিক ঘটেছে, তার কারণ পুলিশ প্রত্যেক মাসে রিপোর্ট নেয় এবং স্টক এক্সচেঞ্জের যে খাতা রয়েছে তার সঙ্গে তারা যারা পুলিশ অফিসার রয়েছেন তারা এসে সেগুলো দেখে। কর্মীরা তো অবশ্যই যেটা বলছেন যে কর্মীদের মধ্যেই হয়তো কোনো খামতি থাকতে পারে, নজরদারির অভাব থাকতে পারে, কিন্তু এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা শুনলাম, সেই প্রক্রিয়াটা কিন্তু এত সহজ নয় বলেই জানালেন অস্ত্র ব্যবসায়ী জয় কামদার। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, কলকাতা। আমরা শুনছিলাম যে এটা যথেষ্ট কঠিন কাজ এবং সেটা প্ল্যান মাফিক হয়েছে। থ্যাংক ইউ পৃথা এই তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য, জয় কামদার ইন্টারভিউর জন্য। আমি আপনাদেরকে জানাবো যে এখানেই শেষ নয়,
মুর্শিদাবাদের সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে 2 দুষ্কৃতীকে। ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে 3টি দেশি পিস্তল, 7 রাউন্ড কার্তুজ। ধৃতদের নাম মুক্তার হোসেন এবং জালাঙ্গীর হোসেন। পুলিশ সূত্রে খবর, সাগরদিঘি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই দুষ্কৃতীকে বাইকে যাওয়ার সময় গ্রেফতার করে। আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো এবং গ্রাউন্ড রিপোর্টে একটা বিরতির সময় হয়েছে, আর বিরতির পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো যে বিজেপি কার্যত অন্তর কোন্দলে দীর্ণ।